হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইটিপি এক্সাম প্রিপারেশন 2024 এর 46তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা এই পেজ থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবেন। তো যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব। যারা আগের ক্লাসগুলো করেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস, ওইখান থেকেও আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন। যারা আইটিপি পরীক্ষা দিবেন 2024 সালের ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস অঙ্ক করব। ওয়ালাইকুম সালাম মামুন ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আইটিপি এক্সাম প্রিপারেশন 2024 এর আমরা 46তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা এক এক করে 46টি ক্লাস করব, 46তম ক্লাস করব। আমরা 45টি ক্লাস শেষ করেছি। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস, এখান থেকে আপনি সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। কে কে শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই, কেমন আছেন আপনি? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? থ্যাংক ইউ মাসুদ ভাই। গত ক্লাসে তো আমরা দেখছিলাম যে একজন সরকারি চাকরিজীবীর এবং সে যদি প্রতিবন্ধী হয়, তারপরে আমি আপনাদের বলছিলাম যে আপনারা মহিলা এবং মুক্তিযোদ্ধা দিয়ে অঙ্ক করার জন্য আপনারা অনেকে আমাকে ইনবক্সে অঙ্ক দিয়েছেন করে, অনেকের অঙ্ক হয়েছে। আমি আপনাদের বলছিলাম যে সরকারি চাকরিজীবী যারা আছে তাদের যদি মহিলা হয়
তারপরে হচ্ছে যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে তাদের হিসাবটা কিভাবে করবেন সেই সম্পর্কে আমি বলছিলাম। আপনারা এই নিয়ম অনুসারে অঙ্ক করে রাখবেন। অনেকে আমার কাছে অঙ্ক জমা দিয়েছেন, আমি দেখছি অনেকের অঙ্কই ভালো হয়েছে। কালকে আমরা সম্ভবত 3 নাম্বার অঙ্ক দেখছিলাম, আজকে আমরা 4 নাম্বার অঙ্ক দেখব। আজকে আমরা আয়করের দেখব হচ্ছে 12 হতে আয়, 12 হতে আয়ের অঙ্কটা দেখব আমরা। যারা যারা খাতা কলম নিয়ে রেডি হননি, এখনো খাতা কলম নিয়ে সামনে রেডি হয়ে যান, আমি বলতেছি অঙ্কটা কি হবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবেন। সিটি কর্পোরেশনের বাইরে, সিটি কর্পোরেশনের বাইরে, সিটি কর্পোরেশনের বাইরে মনে করেন যে কোনো একটি এলাকায়, সেটা হতে পারে কুমিল্লা, নোয়াখালী, তারপরে মানে সিটি যে আছে সিটির বাইরে, খুলনা তো সিটি কর্পোরেশন, শেরপুর, মনে করেন শেরপুরই, মাসুদ ভাই শেরপুরে থাকেন, মেহেদি ভাই খুলনায় থাকেন, মনে করেন সিটির বাইরে, সিটির বাইরে যেহেতু শেরপুর আমরা নিলাম, মাসুদ ভাই মনে করেন যে মাসুদ ভাই ওনার একটি শেরপুরে 4 তলা বাড়ি আছে বা রয়েছে, 4 তলা। খুব আগে প্রশ্ন যদি না বুঝেন আপনারা উত্তর করতে কঠিন হবে, সেজন্য আগে প্রশ্নটা বুঝতে হবে। ভালোভাবে যদি প্রশ্নটা বুঝতে পারেন, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থেকে যায়, সেই জন্য প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। মনে করেন মামুন ভাই আছেন মতলব থেকে। দেখেন, এই যে আমি বলছি মাসুদ ভাই শেরপুরে বসবাস করে, ওনার 4 তলা একটি বাড়ি আছে, 4 তলা একটা বাড়ি আছে। 4 তলার উনি নিচতলায় নিজে বসবাস করেন, নিচতলায় নিজে বসবাস করেন পরিবার নিয়ে, এবং বাকি যে 3 তলা আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা, প্রতি মাসে তিনি 15,000 টাকায় ভাড়া দিচ্ছেন। মোশাররফ ভাই আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, প্রতি মাসে তিনি 15,000 টাকা ভাড়া দিয়েছেন। আমি এখন যে অঙ্কগুলো করাবো সেগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক, আমি সাজেশন থেকে অঙ্ক করাচ্ছি। আজকে আমরা 4 নাম্বার অঙ্ক করতেছি, 4 নাম্বার। আমরা গত ক্লাসে দেখছি চাকরি হতে আয়, সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে, বেসরকারি চাকরির নিয়ম আবার আলাদা, সেটা আমি আপনাদের আবার একটা অঙ্ক করাবো। আমরা আজকে দেখতেছি 12 হতে আয়, তো উনি মাসিক 15,000 টাকায় ভাড়া দিয়েছেন। তিনি এই বছরে পৌরকর বাবদ 16,000 টাকা এবং ভূমি খাজনা বাবদ 500 টাকা এবং গৃহ নির্মাণ ঋণের সুদ বাবদ 20,000 টাকা পরিশোধ করেন। জনাব মাসুদ সাহেবের 12 হতে আয়ের 12 হতে মোট আয় নির্ণয় করুন এবং তার কর দায় কত, সেটা নির্ণয় করুন।
আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আমরা অঙ্ক শুরু করি। প্রশ্নটা তো বুঝছেন, ওনার 4 তলা একটা বাড়ি আছে, নিচতলায় উনি বসবাস করেন এবং 15,000 টাকা মাসিক ভাড়া দিয়েছেন 3 তলা। মানে বাকি যে 3 তলা তিনি 15,000 টাকা করে ভাড়া দিয়েছেন এবং সংশ্লিষ্ট আয়বর্ষে মানে এই আয়বর্ষ তিনি 3টা কাজ করেছেন। পৌরকর দিছে 16,000 টাকা, খাজনা বাবদ দিছে 500 টাকা এবং গৃহ নির্মাণের সুদ দিছে 20,000 টাকা। তার মোট ভাড়া হতে আয় নির্ণয় করেন এবং তার কর দায় কত সেটা নির্ণয় করেন। তো এই নিয়মে অঙ্ক আমি আগে একবার করাইছি একটা আপনাদের। যারা বুঝছেন তারা অঙ্কটা অবশ্যই পারবেন, আর যারা না বুঝছেন তাদের জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। আর যারা বুঝছেন তারা যদি আবার বুঝেন তো অঙ্ক আপনাদের অঙ্ক খুব দ্রুত করতে পারবেন, ওইখানে পরীক্ষা তো সময় কম পাবেন। তো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আমিও খাতা কলম নিয়ে অঙ্ক শুরু করলাম। যারা যারা খাতা কলম নিয়ে রেডি হন নাই, খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, অঙ্ক এখনই শুরু করতেছি। পরীক্ষা আসার মতো একটি অঙ্ক। আমি বলছিলাম ওনার মাসিক ভাড়া 15,000 টাকা। মাসিক ভাড়া 15,000 টাকা, আমি লিখে নিই। মাসিক ভাড়া 15,000 টাকা। আমরা জানি ওনার 3 তলা আছে, 3 তলা, তার মানে 15,000 টাকা 3 গুণ হবে। তারপরে আমরা জানি প্রতি মাসে দেয়, তার মানে আমরা জানি 1 বছরে 12 মাস হয়, তাহলে 12 দিয়ে গুণ হবে। যদি এটা হয় আপনারা একটু গুণ করেন, একটু গুণ করেন, গুণ করে তাড়াতাড়ি কমেন্ট করে জানান। মাসিক ভাড়া 15,000 টাকা, 3 45, 45,000, 12 দিয়ে গুণ দিতে হবে 45,000-কে। যারা যারা করছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দেন। 15,000 গুণ 3 গুণ 12 কত হয় তাড়াতাড়ি জানাই দেন। মেহেদী হাসান ভাই লিখছেন 5,40,000। মেহেদী হাসান ভাই লিখছেন 5,40,000। আনিসুর ভাই লিখছেন 5,40,000। আনিসুর ভাইও লিখছেন 5,40,000। আমার মনে হচ্ছে 5,40,000-ই হবে। এখন উনার যে 4 তলা বাড়ি আছে, 3 তলা কিন্তু ভাড়া দিছে, 1 তলা থাকে, তো 1 তলার হিসাব হবে না। তো 3 তলার হিসাব, 3 তলায় তিনি 5,40,000 টাকা ভাড়া পান। আর 5,40,000 টাকা এখন তার অনুমোদনযোগ্য একটা খরচ আছে, অনুমোদনযোগ্য একটা খরচ আছে। মাসুদ ভাই লিখেছেন, মুশারফ ভাই লিখেছেন 5,40,000। তা অনুমোদনযোগ্য যে খরচ আছে সেটা আমরা দেখি, খরচ তার কত টাকা। মেরামত ব্যয়, আমরা জানি মেরামত ব্যয় কত টাকা সর্বোচ্চ করা যায়। আমরা জানি আবাসিকের ক্ষেত্রে 25%। আপনাদের মনে আছে কিনা? 25% মেরামত ব্যয় 25%। তো 5,40,000 টাকার 25% কত হয়? কেউ কি বলতে পারবেন?
5,40,000 টাকার মেরামত ব্যয় 25% কত আসে? 25% দেখেন তো কত আসে? 5,40,000 টাকার 25%। মামুন ভাই লিখেছেন 1,35,000, আনিসুর ভাই লিখেছে 1,35,000। তো আমরা ধরে নিলাম 1,35,000। মেহেদি ভাই লিখেছেন 1,35,000, 25% মেরামত ব্যয়। 2 নাম্বার দিলাম আমরা হচ্ছে, আর কি আছে আমরা জানি এটা যদি উল্লেখ নাও থাকে প্রশ্নের মধ্যে, আমরা 25% বাদ দিতে পারবো। মেরামত ব্যয় 25% বাদ দিতে পারবো, আবাসিকের ক্ষেত্রে 25% বাদ দিতে পারবো। আবাসিকের ক্ষেত্রে 25% বাদ দিতে পারবো। এরপরে উনি দেখেন 2 নম্বরে উনি দিয়েছিলেন হচ্ছে পৌরকর। পৌরকর কত টাকা দিছিলেন? পৌরকর দিছিলেন 16,000 টাকা। পৌরকর দিছেন 16,000 টাকা। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। আমরা জানি পৌরকর 1/3 বাদ দেওয়া যায়, 1/3 বা এটাও বাদ দেওয়া যায়, আপনি যেটাই বাদ দেন। 16,000 টাকার এইটা ঠিক আছে, কত হবে? 1/3 আমরা জানি 12,000 টাকা হবে। 16,000 টাকার 1/3 12,000 টাকা হবে, অথবা 8/3 দিলেও 12,000 টাকাই হবে। আপনারা একটু করেন দেখি। ওয়ান থার্ড 12,000 টাকা হবে। এরপরে দেখেছেন আছে হচ্ছে ভূমি কি দিছিলেন, আর খাজনা দিছিলেন 500 টাকা।
গৃহ সুলতানার স্বপ্ন উনি প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি অঙ্কর পরে দিয়ে দিচ্ছি, এটা যেহেতু অন্য একটা। দেখেন, এটারও ধরেন 1/3 ধরেন, কত আসে দেখেন, 500 টাকা। 500 টাকায় 500 গুণ এখানে একটা 1/3 হবে না, আমি এখানে একটা মিস্টেক করে বলছি, এটা হবে 4/3। 4/3 মানে 4/3, 1/3 লিখে ফেলছি আমি। কত হবে দেখেন, 375। 4/3 হবে, 4/3। 4/3। আমি এখানে 4/1 লিখছি, মানে 8/3 লিখছিলাম, 4/3 হবে। মোশাররফ ভাই দেখেন, আমি কারেকশন করে নিছি, 4/3 হবে, 4/3। 4/3 হবে মোশাররফ ভাই, দেখেন আমি কারেকশন করে নিছি। হুম হুম, ঠিক আছে মেহেদি ভাই। আমি আবারও এদিকে লিখছি, দেখেন 4/3 হবে, 4/3। 4/3। 4/3 হবে। 4 নাম্বার দেখেন, গৃহ নির্মাণের জন্য যে আপনি ঋণ নিয়েছিলেন সেটার যে শোধ দিচ্ছেন সেটা বাদ দিতে পারবেন কত, সেটাও 4/3, 4/3 অংশ। শোধ শোধ দিছিলেন হচ্ছে 20,000 টাকা। হুম হুম, এত অংশ বাদ যাবে, 4/1 অংশ বাদ যাবে, আর 4/3 অংশ অ্যাড হবে। মাসুদ ভাই ঠিক আছেন আপনি? গৃহ নির্মাণ সুদ আমরা জানি 20,000 টাকা ছিল। 20,000 টাকার 4/3, 15,000 টাকা। টোটাল কত হলো?
এখানে আছে 1,35,000 আছে, 12,000 আছে, 375 আছে, আছে হচ্ছে 15,000। তাইলে 35 আর 12 কত হয় আমরা জানি 47। 47 আর 15, 47 আর 15 হয় 62, আর 62 375, 1,62,375 মোটাই না নিটাই? এটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে এটা। দেখেন এখানে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, এই যে 25%-এর বিষয়টা অনেকেই ভুল করেন, যে 25% বাদ যাবে, 25% বাদ যাবে, মনে রাখবেন যে 25% বাদ যাবে আবাসিকের ক্ষেত্রে, আর বাণিজ্যিকের ক্ষেত্রে 30%। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে 1,62,000 টাকা। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে 1,62,000 টাকা। তো নিট আয় কত হবে? নিট আয় কত হবে? নিট আয় হবে 5,40,000 বিয়োগ হচ্ছে 1,62,375। বিয়োগ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে নিট আয়। বাদ দেন 3,77,625, এটা হচ্ছে ওনার নিট আয়। নিট আয় হচ্ছে 3,77,325। আপনাদেরকে 3,77,325 টাকা আসছে? দেখেন তো ঠিক আছে কিনা। দিদারুল ভাই 3,77,625। এখন সে যেটা আমি বলছিলাম, মাসুদ সাহেব মানে ঢাকার বাহিরে বসবাস করে। মাসুদ সাহেব কোথায় বসবাস করে? ঢাকার বাহিরে বসবাস করে। এখন 3,50,000 কম হইলে তো ওনার কিছু টাকার জন্য উনি আটকে গেছেন। আচ্ছা সমস্যা নাই। এখন দেখেন প্রথম 3 লাখ, প্রথম 3,50,000 টাকায় 0% দিয়েছেন ভাই, ঠিক আছে, 0 টাকা। তারপরে পরবর্তী আছে কত? আমরা তো 3,77,000 পাইছিলাম, তার মানে আছে মাত্র হচ্ছে 27,000 টাকা, 27,625 টাকা। 10% না 5%, সরি 5% হবে। প্রথমটা তো 5%। 5% দেখেন কত আসে? 27,625-এর 5% কত আসে দেখেন তো। মামুন ভাই লিখছেন 1352, 1382, 52 না 82।
তো 1382 হবে। দিদার ভাই লিখছেন 1381, তাহলে তো আমাকে করতে হয়, দেখি একজন 1381 1382 লিখতেছেন, দিদারুল ভাই লিখছেন 1381, তার মানে 27,625, 27,625 গুণ 5/100, 81 হবে, 82 হবে না, কারণ এটা হচ্ছে 0.25 থাকলে 82 হবে না, কিন্তু 0.25, তাহলে আপনার পয়েন্টটা না লিখলেও হবে, ঠিক আছে, আপনি 1381 লিখলে হবে, 1381 লিখলেই হবে, কারণ যদি 0.5 থাকতো তাহলে 82 লিখতেন, 0.5 এর কম, তার মানে 85 লিখলেই হবে। প্রদেয় ন্যূনতম কর 3000। 3000 কেন বলেন? প্রদেয় সর্বনিম্ন কর 3000 কেন? প্রদেয় 3000 কেন, কেউ বলতে পারবেন? মামুন ভাই পৌরসভার বাহিরে, সিটির বাহিরে। ঢাকা ও চট্টগ্রাম সিটির জন্য 5000, অন্যান্য সিটির জন্য 4000, সিটির বাহিরে হলে 3000, সিটির বাইরে হলে, পৌরসভা না হলেও 3000 টাকা দিতে হতো, সর্বনিম্ন 3000। আপনি যদি করমুক্ত সীমা অতিক্রম করেন, আপনি করমুক্ত সীমা অতিক্রম করলে আপনাকে 3000 টাকা, করমুক্ত সীমা অতিক্রম না করলে কিন্তু আপনাকে 3000 টাকা দিতে হবে না। নোটটা মনে রাখবেন, যদি যদি 25,000 টাকার, মোট 25,000 টাকা বা তার বেশি, 25,000 টাকার বেশি যদি আপনার বাড়ি ভাড়া আসে, যদি 25,000 টাকার বেশি বাড়ি ভাড়া আসে, তাহলে আপনাকে অবশ্যই টাকা ব্যাংকে জমা দিতে হবে। 25,000 টাকার বেশি প্রাপ্ত হলে বাড়ির মালিককে অবশ্যই ব্যাংক হিসাবে প্রাপ্ত ভাড়া জমা করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? যদি যদি বাড়ির মালিক মোট ভাড়া 25,000 টাকার বেশি পায়, মোট ভাড়া 25,000 টাকা বেশি পায়, তাহলে তিনি ব্যাংক জমার মাধ্যমে টাকা জমা দিতে হবে, ব্যাংক হিসাবে, মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে হবে।
এবং এই কাজটা যদি না করে, এই কাজটা যদি উনি না করে, তাহলে ওনাকে 50%, ওনার যে করটা আসবে 50% বেশি দিতে হবে, অথবা 5,000 টাকা, যেটি বেশি। দেখেন, যেটি বেশি, গভর্নমেন্ট নেওয়ার সময় আপনার কাছে বেশিই নিবে, কমটা নিবে না। আর আপনাকে দেওয়ার সময় সবসময় কমটা দিবে। আমরা সবসময় পড়ে আসলাম যে যেটি কম সেটি কিন্তু আপনাকে ছাড় দেয়, আর যেটি বেশি মনে করবেন সেটা আপনাকে গভর্নমেন্ট আপনাকে যেটা নিবে সেটা সবসময় বেশি থাকবে, কম থাকবে না কখনোই। বলছে যে আপনি যদি 25,000 টাকার বেশি বাড়ি ভাড়া হয়, আপনি যদি ব্যাংকের মাধ্যমে না নেন, তাহলে আপনাকে 50% বেশি কি করতে হবে, দিতে হবে। অথবা যদি আপনি 50% যদি 5,000 টাকার কম হয়, তাহলে আপনাকে 5,000 টাকা দিতে হবে। তার মানে এখানে আমি মনে করলাম মাসুদ সাহেব কি মাসিক ভাড়া কত টাকা পান, 15,000, তিনটাতে উনি 45,000 টাকা পান। $45,000 টাকা পান এক মাসে মোট। এক মাসে উনি এনে বলছিলাম যে 3/1 বাদ যাবে, আর 4/3 এখন দেখেন, ওনার যে মাসুদ সাহেব যেহেতু 45,000 টাকা মাসে পান, ওনাকে অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। নতুবা ওনাকে কি করতে হবে, যদি উনি মনে করলাম উনি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেন নাই, তাহলে ওনার আসছে 1,381 টাকা। এর 50% অবশ্যই 5,000 টাকার বেশি হয় না, 5,000 টাকার বেশি হয় না। যেহেতু 5,000 টাকার বেশি হয় না, উনি ব্যাংকের মাধ্যমে টাকা নেন নাই, তাহলে ওনাকে 5,000 টাকা প্রদেয় কর দিতে হবে। মনে করেন উনি রসিদ জমা দেন নাই, যদি রসিদ জমা দেন তাহলে 3,000 টাকা, আর যদি রসিদ জমা না দেন তাহলে 5,000 টাকা ওনাকে দিতে হবে। লাইট জ্বলা আসছে না। কারো কোনো প্রশ্ন আছে? এমন কেউ আছেন যে বুঝেন নাই? এমন কেউ আছেন যে আমি অঙ্কটা বুঝি নাই? কোনটা? লাভলি আপু বুঝি নাই। বাদ যাবে এক অংশ। মানে আপনি
4/3 যেটা বলছেন 4/3, ঠিক আছে, ওইটা হচ্ছে নিয়ম। পৌর কর আপনি যেটা দিবেন এটা 4/3 আপনি অনুমোদনযোগ্য খরচ হবে, পুরো অনুমোদনযোগ্য খরচ আপনার হবে না। অনুমোদনযোগ্য নিয়ম অনুসারে, আইকন নির্দেশিকা অনুসারে আপনার 4/3 অনুমোদনযোগ্য খরচে যোগ হবে। পৌর কর হচ্ছে মানে আপনি খাজনা, তারপরে হচ্ছে সুদ, এটা হচ্ছে 4/3 আপনার অনুমোদনযোগ্য খরচ। বলতে আপনি যদি উল্লেখ না থাকে যে আপনি যদি মানে ব্যাংকের চালানের কথা উল্লেখ না থাকে তো আপনাকে 3,000 টাকায় দিবেন, পদয় কর 3,000 টাকা। যদি ওইটা উল্লেখ করে দেন ওনার ভাড়া আসছে কিন্তু উনি ব্যাংকের মাধ্যমে নেন নাই, যদি এই কথাটা উল্লেখ থাকে তখন আপনাকে 5,000 টাকা ধরে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। সুলতানার স্বপ্ন, গৃহ সম্পত্তি হতে আয় 25,000 টাকা, 2,50,000 টাকা, এক্ষেত্রে কোনো খরচ বাদ দেওয়া নেই। এখানে কি অনুমোদনযোগ্য খরচ বাদ যাবে? আপনার 2,50,000 টাকা হলে তো করমুক্ত সীমা অতিক্রমই করে নাই, আপনি বাদ দিবেন কি? 2,50,000 হলে করমুক্ত সীমা অতিক্রম করে নাই, এখানে বাদ দিবেন কি? সুলতানার স্বপ্ন বলেন। আপনাকে বাদ দিতে হবে না তো, এখানে আপনার করমুক্ত সীমা অতিক্রম করে নাই। আশা করি বুঝতে পারছেন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামী ক্লাস, পরবর্তী ক্লাস হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু